প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়মাটির প্রশ্নবিচিত্রা, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষা 2024 সালের ভৌতবিজ্ঞানে দেখো পেজ নম্বর 278, সেখানে স্কুল নম্বর 2, সেখানে যে প্রশ্নগুলো আছে গ্রুপ এ, বি, সি এবং ডি। তো গ্রুপ এ এবং বি এর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি স্কুল নম্বর 2-এর। তো আজকে আমরা গ্রুপ সি এবং ডি আলোচনা করব। তো প্লেলিস্ট থেকে সেই তোমরা আগেরগুলো দেখে নেবে। স্কুল 1-এর গ্রুপ ABCD সবটাই দেওয়া আছে এবং গ্রুপ 2-এরও দেওয়া আছে, বাকি সব স্কুলগুলোরও গ্রুপ AB দেওয়া আছে। তো আজকে দ্বিতীয় স্কুলটা গ্রুপ সি এবং ডি আলোচনা করছে। এর আগের প্রথম স্কুলটারও গ্রুপ সি ডি দেওয়া আছে, সেটা তোমার প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো দেখো এখানে গ্রুপ সিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, 3-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম দেখো প্রশ্ন কী বলেছে, মোলার আয়তন কাকে বলে? তো উত্তর তোমরা লিখবে, নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল অণুপরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ মৌলিক অথবা যৌগিক হতে পারে। যে কোনো মৌলিক পদার্থ যে আয়তন অধিকার করে তাকে ওই চাপ ও উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয়। তাহলে এটা হয়ে গেল। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হলো 22.4 লিটার। দ্বিতীয় প্রশ্ন ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 এর অর্থ কত? তো লিখবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার বা গ্রাম ইন্টু L⁻⁻1 এককে প্রকাশ করো। তো এটা তোমরা কীভাবে করবে? 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের যে প্রশ্নটা ছিল দেখো, তো এটা হচ্ছে 3-এর ওয়ারের প্রশ্ন এটা, আর এটা আমরা 3-এর দাগের অঙ্কটা করবো। অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে কী কী উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো। সরি, এটা নয়, এই 2-এর দাগের অথবা 2-এর দাগের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, আর এটা হচ্ছে 3-এর দাগের প্রশ্ন। তো 2-এর দাগের অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা গ্রাম ইন্টু L⁻⁻1 এককে প্রকাশ করো। তো দেখো এটা কীভাবে করতে হবে। 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। সোডিয়াম কার্বনেট বলাই আছে দ্রবীভূত আছে। অতএব কী হবে, এটাকে আমরা 1000 মিলিলিটার লিখতে পারি, বা 1000 মিলিলিটার বা 1 লিটার জলীয় দ্রবণে, এত জলীয় দ্রবণে কত থাকবে? 5.6 বাই 100 ইন্টু 1000 বা 56 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। তো দেখো এটা আমরা যদি ক্যালকুলেট করি তাই হবে। এটা যদি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে 10 আসবে ইন্টু 10, তাহলে এখানে 3টে জিরো কেটে গেলে এত থাকবে। অতএব দ্রবণের মাত্রা গ্রামে প্রকাশ করতে গেলে এটা আমাদের এটা করতে হবে, গ্রাম পার লিটার। অতএব দ্রবণের মাত্রা সেটা হবে 56 গ্রাম ইন্টু লিটার ইনভার্স। তো এটা আমাদেরকে এভাবে করতে হবে। তো নেক্সট দেখো 3-এর দাগে যে প্রশ্নটা ছিল, অ্যালুমিনিয়াম চূর্ণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে সমীকরণ সহ লেখো। তো দেখো এখানে কী উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মিশ্রণ উত্তপ্ত করলে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এর যে সমীকরণ সেটা আমাদের লিখতে হবে। তো সমীকরণটা আমরা এখানে লিখে দিই। দেখো
তো আমি সমীকরণটা এখানে লিখে দিই। এর যে সমীকরণটা উৎপন্ন হবে সেটা আমরা এখানে লিখছি। সমীকরণটা হবে 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O, সেখান থেকে কি উৎপন্ন হবে NaAlO2 প্লাস 3H2 গ্যাস। তাহলে এই সমীকরণটা লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল। এর পরের যে প্রশ্ন ছিল দেখো, পরের প্রশ্ন হচ্ছে, তাহলে 3 অবধি হয়ে গেল। অথবা দিয়ে যে প্রশ্নটা সেটা কি বলছে, মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে ব্যবহৃত একটি নির্দেশকের নাম লেখো, পাতিত জলে পিএইচের মান কত। তো দেখো, এটা হচ্ছে মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে ব্যবহৃত একটি নির্দেশকের নাম। দেখো, এই নির্দেশকের নামটি হবে এটা হবে ফেনল পথালিন। ফেনল পথালিন। এবং পাতিত জলের পিএইচের মান কত হয় 7। 4 দাগের প্রশ্ন কী ছিল, একটি ফাঁকা লরি ও একটি জিনিসপত্র বোঝাই লরি একই বেগে যাচ্ছে, কোনটি গতিশক্তি বেশি হবে ব্যাখ্যা করো। তো গতিশক্তি কার বেশি হবে, গতিশক্তি সূত্র কি, গতিশক্তি তো এভাবে লিখবে, গতিশক্তি সূত্র হয় হাফ ইন্টু mv স্কোয়ার। তো দেখো, যখন কোনো বস্তুর ভর বেশি হবে তখন অবশ্যই তার গতিশক্তি বেশি হবে। তো যখন একটা ফাঁকা লরি আর একটা জিনিসপত্র বোঝাই লরি, তো ফাঁকা লরির ওজন তো অবশ্যই কম হবে, এই এম এর মান কম হবে ফাঁকা লরির ক্ষেত্রে, জিনিসপত্র বোঝাই যে লরি সেই লরির ক্ষেত্রে এম এর মান বেশি হবে। তো তখন তার গতিশক্তি বেশি হবে, অর্থাৎ যে লরিটির ওজন বেশি হবে সেই লরিটির গতিশক্তি বেশি হবে। তো এভাবেই তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। 5 দাগের প্রশ্নে কী বলা আছে, জলে একটি কর্পূরের ছোট টুকরো ফেললে কি হবে। তো লিখবে কি, এক টুকরো কর্পূর জলে ফেললে তা এলোমেলোভাবে জলের উপর নড়াচড়া করে, কর্পূর জলে দ্রবীভূত হলে জলের পৃষ্ঠটান কমে যায়। কর্পূরের অনিয়মিত আকারের জন্য এর বিভিন্ন অংশ বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়, ফলে বিভিন্ন স্থানে পৃষ্ঠটানের হ্রাসও বিভিন্ন হয়। এর ফলে কর্পূরের টুকরোর উপর বিভিন্ন দিক থেকে অসম টান ক্রিয়া করে এবং টুকরোটি এলোমেলোভাবে নড়াচড়া করে। তারপর অথবা দিয়ে প্রশ্ন ছিল, বায়ুশূন্য স্থানে 1 কেজি তুলো 1 কেজি লোহা অপেক্ষা বেশি ভারী মনে হয় কেন। তো এখানে তোমাদের ডিটেলস এই অবধি দেওয়া আছে, তো এটা তোমরা লিখবে। দেখো, কোনো বস্তুর ওজন বলতে সাধারণত বায়ুতে তার ওজন বোঝানো হয়, কিন্তু ঘনত্ব কম হওয়ায় সামান্য হলেও বস্তু দ্বারা অপসারিত বায়ু ওই বস্তুর উপর ঊর্ধ্বঘাত বা প্রবলতা প্রয়োগ করে, যা বস্তুটির উপর অতি অল্প পরিমাণে হলেও কমিয়ে দেয়। তাই বায়ুতে বস্তুর যে ওজন পাওয়া যায় তা তার আপাত ওজন প্রকৃত ওজন নয়। তুলার ঘনত্ব লোহার ঘনত্ব অপেক্ষা বহুগুণ কম বলে 1 কেজি তুলার আয়তন সমভারের লোহার আয়তন অপেক্ষা অনেক বেশি। তাই লোহা অপেক্ষা তুলার উপর বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বাঘাত অনেক বেশি হয়ে থাকে। স্বাভাবিকভাবেই তুলার ওজন হ্রাস অনেক বেশি হয়। সাধারণভাবে যে কোনো বস্তুকে বায়ু থেকে বায়ুশূন্য স্থান নিয়ে গেলে প্রবলতার মান শূন্য হয়ে যাওয়ার কারণে তার ওজন বৃদ্ধি হয়। বস্তুর আয়তন যত বেশি হয় তার ওজন বৃদ্ধিও তত বেশি হয়ে থাকে। তাই বায়ুতে ওজন করা 1 কেজি লোহা অপেক্ষা 1 কেজি তুলার আয়তন বেশি হওয়ায় বায়ুশূন্য স্থানে মাপলে দেখা যায় বায়ুতে ওজন করা 1 কেজি তুলা 1 কেজি লোহা অপেক্ষা ভারী। তো এটা তোমাদের লিখতে হবে এভাবে। তাহলে আমাদের গ্রুপ সি যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। নেক্সট আমরা গ্রুপ ডিতে যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো দেখো, গ্রুপ ডির মধ্যে কী আছে। গ্রুপ ডিতে আছে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম প্রশ্ন কী বলা আছে, 117 গ্রাম NaCl Na+ ও Cl- আয়নের সংখ্যা কত। তো দেখো, এটা আমাদের কী করে করতে হবে, এই 1 দাগেরটা। তো এটা হচ্ছে NaCl, তো সেটা আমাদের কী হবে, ভাঙলে Na+ Cl- আয়নে আমাদের ভাঙবে। তো NaCl এর আমাদের কত গ্রাম ওজন হবে, সোডিয়াম 23 এবং এটা সিএলটা হচ্ছে 35.5, সেখান থেকে আসবে 58.5 গ্রাম। এবং এখানে দেখো কটা, 6.0 22 × 10⁻23t এবং
সিএল এর ক্ষেত্রেও 6.022 ইন্টু 10⁻23টি। তারপর দেখো এখানে আমাদের কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 58.5 গ্রাম NaCl থেকে Na প্লাস ও Cl মাইনাস উভয়ই পাওয়া যায় 6.022 ইন্টু 10⁻23টি। 1 গ্রাম NaCl থেকে Na প্লাস ও Cl মাইনাস উভয়ই আয়ন পাওয়া যায় কতটা, সেটা হবে 6.022 ইন্টু 10⁻23 বাই 58.5 এতটি। তাহলে আমাদের কত বার করতে, 117 গ্রাম বার করতে বলা হয়েছে। 117 গ্রাম NaCl থেকে Na প্লাস ও Cl মাইনাস উভয় পাওয়া যায় কতটা হবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 117 বাই 58.5টি। এবার এটা কাটাকুটি করলে আসবে 12.044 ইন্টু 10⁻23টি। দেখো এটা যদি কাটলে না, এটা 2 দিয়ে কাটবে, এটা কাটতে 2 হবে, তার গুণ করলে আমাদের এত চলে আসবে। তাহলে অতএব কী হবে, 117 গ্রাম NaCl এ Na প্লাস ও Cl মাইনাস আয়নের সংখ্যা যথাক্রমে 12.044 ইন্টু 10⁻23 ও এটাও সেম হবে, Cl মাইনাস আয়নও হবে এত 10⁻23টি। তো উভয় ক্ষেত্রে সেম হবে। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট দেখো কী বলা আছে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটি এককহীন রাশি কেন, এবং পরে কী বলা আছে, একটি 14N7 পরমাণুর প্রকৃত ভর সংহত পারমাণবিক ভর এককে নির্ণয় করো। তো অথবা যে কোনটা আছে সেটা আমরা এখানে করি। দেখো এই অঙ্কটাকে আমাদের কী হবে বলতে হবে। দেখো এই প্রশ্নটা কীভাবে উত্তর করতে হবে, না মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটি এককহীন রাশি কেন। দেখো হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে মৌলের পারমাণবিক ভর সেটা কত হয়, মৌলের একটি পরমাণুর ভর বাই মৌলের একটি পরমাণুর ভর বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। আবার কার্বন স্কেলের সাপেক্ষে পারমাণবিক ভর কি হবে, মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি 12C পরমাণুর ভর।
তাহলে এটা আমাদের হলো দুটো স্কেল। উভয় ক্ষেত্রেই পরের লাইন লিখতে হবে যে উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর দুটি ভরের অনুপাত যা দুটি সমজাতীয় রাশির অনুপাত। তাই মৌলের আপেক্ষিক এই পারমাণবিক ভর এককহীন রাশি, যেহেতু অনুপাত তো সেখানে তো তোমাদের এককহীন হবেই। তাহলে এভাবে তোমাদের এটা লিখতে হবে। তারপরের যে পার্ট ছিল সেখানে দেখো একটি 14N7 পরমাণুর প্রকৃত ভর সংহত পারমাণবিক ভর এককে নির্ণয় করো। তো দেখো পরের পার্টটার যে উত্তর সেটা আমরা কীভাবে করব। 14N7 পরমাণুর প্রকৃত ভর কত হবে, সেটা হলো 14N7 এর গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে আমাদের কি আসবে, এটা হলো 14 গ্রাম হবে এবং নিচে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। তারপরের লাইন আমরা কি লিখতে পারি, কাটাকুটি করলে আসবে 2.3248 × 10⁻23 গ্রাম। তাহলে আমাদের উত্তর হবে এত। তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, 2 দাগের প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি উপায় লেখো, একটি অজলীয় দ্রাবকের নাম ও ব্যবহার লেখো। দেখো 2 দাগের প্রশ্ন যেটা বলা ছিল, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি উপায় লেখো। সেটা হবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি উপায় হলো সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাবক যোগ করলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত হয়ে যাবে। পরে কি ছিল, একটি অজলীয় দ্রাবকের নাম ও ব্যবহার লেখো। একটি অজলীয় দ্রাবকের নাম হলো তরল অ্যামোনিয়া এবং এর ব্যবহার হলো হিমায়ক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, পরে 3 দাগের প্রশ্ন ছিল ক্ষারকীয় অক্সাইড কি। ক্ষারকীয় অক্সাইড বলে পয়েন্ট করে লিখবে, যেসব অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। তো এটা হলো। এবং পরের পার্ট কী বলা ছিল, ক্যালসিয়াম অক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, সমীকরণ সহ তো লিখবে ক্যালসিয়াম অক্সাইড ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট ও জল উৎপন্ন হয়। তো বিক্রিয়া CaO + H2SO4, সেখান থেকে CaSO4 + H2O। তো এভাবে তোমরা লিখে দেবে প্রশ্ন উত্তর। নেক্সট প্রশ্ন দেখো ছিল অথবা দিয়ে যে প্রশ্ন ছিল 3 দাগের, তামার পাত্রে গাঢ় HNO3 উত্তপ্ত করা হলো, কি ঘটবে, রাসায়নিক সমীকরণ লিখতে বলা হয়েছে। তো এখানে লিখবে অথবা দিয়ে প্রশ্ন ছিল 3 দাগের, ধাতব কপারের সঙ্গে উত্তপ্ত ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নীলাভ সবুজ রঙের কিউপ্রিক নাইট্রেট দ্রবণ এবং লালাভ ও বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ও জল উৎপন্ন হয়। তো এটা হলো। এবং সমীকরণটা কী লিখবে, সমীকরণটা এভাবে লিখতে হবে, Cu + 4HNO3, সেখান থেকে কি উৎপন্ন হবে, CuNO3 হোল 2 + 2NO2 প্লাস আমাদের 2 অণু জল উৎপন্ন হবে। তো এভাবে তোমরা লিখে দেবে। 4 দাগের প্রশ্ন কী ছিল, উদাহরণ দাও। বলের দ্বারা কার্য। তো বলের দ্বারা কার্য প্রথমটা
সেটা হচ্ছে যখন একটি বল উপর থেকে নিচের দিকে পড়ে তখন অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, বলটির সরণও নিচের দিকে হয়, এক্ষেত্রে অভিকর্ষ বল পতনশীল বলটির ওপর কার্য করে। দ্বিতীয় বলছে বলের বিরুদ্ধে কার্য, সেটা লিখবে কি একটি বস্তুকে উপরের দিকে তুললে বস্তুটির সরণ উপরের দিকে হয় এবং অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। নেক্সট, কার্যহীন বল। একটি বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে গেলে বস্তুটির ভরকেন্দ্রের সরণ ভরকেন্দ্রের সরণ ওজন বলের লম্ব দিকে হয়, ফলে ওজন বলটি কার্যহীন বলরূপে ক্রিয়া করে। তাহলে 3টে হয়ে গেল। অথবা যে প্রশ্ন ছিল একটি বস্তুর গতিশক্তি 300% বাড়ানো হলে তার ভরবেগ শতকরা কত বাড়বে, তার ভরবেগ শতকরা কত বাড়বে। ও আচ্ছা, এখানে একটা প্রশ্ন বাদ গেছে, টিএনটি। এটা টিএনটি প্রস্তুতিতে কোন কোন অ্যাসিড ব্যবহার করা হয়? টিএনটি প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় এবং H2SO4 ব্যবহার করা হয়। এটা বাদ গেছিল। আচ্ছা, তারপর আমাদের এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একটি বস্তুর গতিশক্তি 300% বাড়ানো হলে তার ভরবেগ শতকরা কত বাড়বে। তো দেখো, এখানে আমরা এই প্রশ্ন উত্তরটা করি, অনেকটা জায়গা লাগবে অঙ্কটা করতে। দেখো, কোনো এম ভরের বস্তুর ভি বেগে এম ভরের বস্তুটি ভি বেগে চললে রৈখিক ভরবেগ কত হবে? পি ইকুয়ালস টু ভর ইন্টু বেগ এমভি। এবং গতিশক্তি কত হবে? গতিশক্তি হয়, আমরা দিয়ে ডিনোট করলাম, 12 mv²। পরের লাইন লিখতে পারি আমরা, এই পি মানে কি এম ইন্টু ভি, তাহলে আমরা এম ইন্টু ভি এর জায়গায় পি লিখতে পারি এবং নিচে যদি আমরা আরেকটা এম লিখে দিই তাহলে ওপরে আমরা স্কোয়ার করতে পারবো, তাহলে আমরা পি এর স্কোয়ার করবো, নিচে একটা এম এক্সট্রা লিখে দেব। কারণ কি? যেহেতু পি ইকুয়ালস টু এমভি। অতএব পি ইকুয়ালস টু কী করতে পারি আমরা এখানে? পি ইকুয়ালস টু √2m ইন্টু ই, যে ই আছে এটা পি ইকুয়ালস টু ই ইন্টু 2e, এবার স্কোয়ার তুলে দিলে রুট চলে আসবে। তো এটা হলো এই অবধি। তাহলে এখন এটা লিখতে পারি আমরা, এখন গতিশক্তি 300% আমরা বাড়িয়ে দেব। গতিশক্তি 300% বাড়ানো হলে অন্তিম গতিশক্তি হয় কত হবে? ই প্লাস ই ইন্টু আমরা 300% বাড়াবো। ই এর 300% ই ছিল আগে, সেখান থেকে যোগ হয়ে আবার কত হবে? সেই গতিশক্তির 300% বেড়ে যাবে, তাহলে প্লাস এটা হবে। তাহলে এটা আমরা কাটাকুটি করলে কত হবে? ই প্লাস 3e, তাহলে ই প্লাস 3e সমান কত হবে আমাদের? টোটাল 4e হবে, হলো। এবং পরের লাইন লিখতে পারি, ভরবেগ কত ছিল আমাদের? পি √2m ইন্টু ই, তো 2m ইন্টু ই এর জায়গায় আমরা 4e লিখব, কারণ 4 গুণ আমাদের বেড়ে গেছে এখন যেটা হয়েছে গতিশক্তি বেড়ে। তো এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি, এই চারটাকে কেটে চলে আসবে আমাদের 2 এবং ভেতরে পড়ে থাকবে 2m পড়ে থাকবে। তো এটা আমরা এভাবে লিখি, না হলে বুঝতে অসুবিধা হবে। তো এটা গুণ আকারে ছিল। পরের লাইন আমরা লিখতে পারি 2m ইটা মানে কি? আবার পি, এই যে
তো সেক্ষেত্রে আমরা 2p এটা লিখতে পারি। তো কেন লিখব? যেহেতু p ইকুয়ালস টু রুট 2m/e। তাহলে আমাদের এখন ভরবেগ কত? 2p। এটা হলো। অতএব ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন কত হবে? এখন 2p, আগে ছিল p বাই p এর সাপেক্ষে ইন্টু 100% সমান কত আসবে? দেখো 2p থেকে একটা p যদি বিয়োগ হয়ে যায় তাহলে একটা p পড়ে থাকবে, ওপরে p এবং p কেটে গেলে তাহলে আমাদের কত থাকবে? ভরবেগের পরিবর্তন 100% হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি ভরবেগ 100% বাড়বে। ভরবেগ 100% বাড়বে। আগে যে ছিল p ছিল সেখান থেকে আমাদের 100% বাড়বে। ভরবেগের পরিবর্তন আগে আমাদের কি ছিল? ভরবেগ ছিল p, এখন বর্তমান যে ভরবেগ হচ্ছে 2p। তাহলে 2p মাইনাস p, আর কার সাপেক্ষে হয়েছে? সেটা p এর সাপেক্ষে। আগে আমাদের p ছিল ইন্টু 100, সেখান থেকে আমাদের কত পার্সেন্ট হবে? এবং এখানে 2p থেকে একটা p বাদ গেলে একটা p থাকে এবং p কেটে গেলে 1, তাহলে 100 ইন্টু 1 তাহলে 100। তাহলে আমাদের ভরবেগ কত হবে? 100% বাড়বে। তাহলে অঙ্কটা হয়ে গেল। নেক্সট 5 দাগের যে অঙ্কটা ছিল সেটা কি বলা হয়েছে দেখো। 5 দাগের অঙ্ক এখানে বলা হচ্ছে 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 বৃদ্ধি করতে 10 N বলের প্রয়োজন হয়। দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? দেখো এখানে পদার্থ কি আছে, কি দেওয়া আছে। এটা কত আছে দেওয়া? 3.5 মিলিমিটার দেওয়া, সেটা আমরা এখান থেকে মিটারে কনভার্ট করব। 0.0035 m এবং এ কত হবে তাহলে? পাই r স্কোয়ার সমান 22/7 ইন্টু 0.0035 ইন্টু 0.0035। তো এটা যদি আমরা কাটাকুটি করি, 22 থাকবে এখানে, 7 দিয়ে আমরা কাটবো। এটা 0.0005 হবে ইন্টু এদিকে যেমন আছে তেমন থাকবে। পরের লাইন আমরা লিখতে পারি এটা গুণ করলে আমাদের আসবে 3.85 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। তারপর দেখো এল সমান 1 অংশ কত হবে? দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 বৃদ্ধি পাবে। ক্যাপিটাল এল 1 হবে এবং স্মল এল কত? 1/20। এফ কত বলা আছে? 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এটা হচ্ছে কত? জানি না। এটা আর, হ্যাঁ এটা আর। তারপরে দেখো এখানে আমরা যদি এবার কি আমরা লিখতে পারি যে আমরা জানি এফ বাই এ ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এই সূত্র তোমরা জানতে হবে, না গেলে কিন্তু হবে না। এফ বাই এল হয়ে যাবে ইন্টু এ ইন্টু এল। এটা আমরা পোষে লিখলে যেভাবে হয় আমরা জানি। তো দেখো এফ এর মান কত? 10, এল এর মান 1, নিচে এ এর মান 3.85 ইন্টু 10⁻⁻5 ইন্টু 1/20। এটা হচ্ছে এল এর মান। এটা হলো। পরের লাইন আমরা ক্যালকুলেশন করলে 10 ইন্টু 20 ওপরে চলে যাবে, নিচে কত থাকবে? 3.85
5 ইন্টু 10⁻⁻5 এটা পড়ে থাকবে। তো এটা কাটাকুটি হওয়ার পরে আমাদের পড়ে থাকবে কত, 5.195 ইন্টু 10⁻6 নিউটন ইন্টু মিটার (2). তো এটা আমাদের থাকবে। তাহলে আমাদের উত্তর কী লিখতে হবে, দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক 5.195 ইন্টু 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। তার অর্থে আমার উত্তর কী লিখব, দড়ির উপাদানের ইয়ং গুণাঙ্ক, তো ইয়ং গুণাঙ্কের সূত্র তোমাদের জানতে হবে, না গেলে কিন্তু অঙ্ক হবে না। ইয়ং গুণাঙ্ক 5.195 ইন্টু 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে 5 থেকে যে অঙ্কটা ছিল সেটাও হয়ে গেল। তাহলে আমাদের টোটাল এখানে যে অঙ্কগুলো ছিল গ্রুপ ডি অবধি সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আমাদের 2 নম্বর স্কুলের, এবং এর আগের স্কুলের গ্রুপ সি এবং ডি আলোচনা করেছি, এবং এ বিও আগে আলোচনা করা ছিল। তো তোমরা প্লে স্টোরে সেগুলো দেখে নেবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের সামনে উপকার এসে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।